সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো, নিরাপদে আছো এবং সাবধানে আছো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আবু সাইদ, প্রভাষক, ভূগোল ও পরিবেশ বিভাগ, সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া। ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষ সম্মান শ্রেণীর শিক্ষার্থীদের জন্য যে ক্লাসের আয়োজন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়, তারই ধারাবাহিকতায় রাজনৈতিক ভূগোলের 10ম ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজ রাজনৈতিক ভূগোলের 10ম ক্লাসে এসে তোমাদের সাথে প্রান্তভূমি তত্ত্ব নিয়ে কথা বলবো, যেটি আমরা রিমল্যান্ড থিওরি নামেই জানি। তো প্রথমেই আমরা জেনে নিব গত ক্লাসে আমরা কি কি জেনেছি। গত ক্লাসে এরকমই আরো একটি তত্ত্ব বা থিওরি নিয়ে আমরা কথা বলেছিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে, যেটি হার্টল্যান্ড থিওরি ছিল, ম্যাকিন্ডারের প্রদত্ত। তো আমরা সেই ক্লাসে প্রবক্তা পরিচিতি তথা ম্যাকিন্ডার সম্পর্কে জেনেছি। এরপর তত্ত্বের ভিত্তি, বর্ণনা, মূল কথা, গুরুত্ব, পর্যালোচনা, সফলতা, বর্তমান এবং আমরা পরিশেষে সেই তত্ত্বটির সমালোচনা করেছিলাম। তো আজ দেখি আমরা কি কি বিষয় শিখব। আজকে আমরা প্রান্তভূমি তত্ত্ব নিয়ে কথা বলবো। একই রকম ভাবে প্রান্তভূমি তত্ত্বের প্রবক্তা পরিচিতি আমরা জানবো, তত্ত্বের ভিত্তি জানবো, তত্ত্বের বর্ণনা জানবো, এই তত্ত্বের মূল কথা কি সেটি জানবো, এই তত্ত্বের গুরুত্ব, পর্যালোচনা, সফলতা, বর্তমান এবং এই তত্ত্ব সম্পর্কে যে সমালোচনা বা দুর্বলতা রয়েছে এই তত্ত্বের, সেটি আমরা জানবো। এবং পরিশেষে আমরা গত ক্লাসে যেটি পড়েছিলাম হৃদভূমি তত্ত্ব, আর আজ যেটি পড়বো প্রান্তভূমি তত্ত্ব, এই দুটি তত্ত্বের পার্থক্য আমরা দেখব বা কম্প্যারিজন আমরা দেখব। তো প্রথমে আমরা এই তত্ত্বের প্রবক্তা পরিচিতি আমরা দেখে নিই। তিনি মার্কিন ভূ রাজনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক নিকোলাস জন স্পাইকম্যান। তার মৃত্যুর 1 বছর পর 1944 সালে প্রকাশিত দ্য জিওগ্রাফি অব দ্য পিস নামক যে গ্রন্থ তিনি তার লেখা গ্রন্থটি প্রকাশিত হয়, সেই গ্রন্থে কিন্তু আমরা এই তত্ত্বটি সম্পর্কে, রিমল্যান্ড তত্ত্ব সম্পর্কে জানতে পারি। তার মানে তার মৃত্যু হয়েছিল 1943 সালে এবং এই তত্ত্বটি প্রকাশিত হয় 1944 সালে। এরপর যদি আমরা এই তত্ত্বের ভিত্তি দেখি, এখানে তিনি ইউরেশিয়ার কথা বলেছেন, প্রান্তভূমির কথা বলেছেন এবং সমুদ্র ও স্থল শক্তির সেতু যেটি রয়েছে রিমল্যান্ডকে মূলত সেটি হিসেবে দেখিয়েছেন, একটি সেতু হিসেবে দেখিয়েছেন, যেটি সি পাওয়ার এবং ল্যান্ড পাওয়ারের মধ্যে অবস্থিত। তো আমরা এগুলো সম্পর্কে জানবো। ইউরেশিয়া, তিনি কোনটিকে ইউরেশিয়া বলেছেন? ইউরেশিয়া বলতে মূলত তিনি ইউরোপ এবং এশিয়া যে অঞ্চল রয়েছে সেটিকে মূলত তিনি বুঝিয়েছেন। এবং এখানে কিন্তু আমাদের হার্টল্যান্ড তত্ত্ব যেটি আমরা দেখেছিলাম সেটির মতোই এখানেও কিন্তু এই ইউরেশিয়ার যে বলয় রয়েছে, ইউরেশিয়াকে কিন্তু এখানে পৃথিবীর যে শক্তি রয়েছে, পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্র হওয়ার বা শক্তিশালী বা ক্ষমতাশীল হওয়ার জন্য যে জায়গাটিকে কন্ট্রোলে রাখতে হবে, সেটি কিন্তু একইভাবে স্পাইকম্যানও কিন্তু এখানে ইউরেশিয়াকে গুরুত্ব দিয়েছেন। এবং এরপর তিনি প্রান্তভূমির কথা বলেছেন, যেটি ইউরেশিয়ার অংশ, ইউরোপ এবং এশিয়ার অংশ, যেটিকে প্রান্তভূমি বলেছেন তিনি। সেটি আমরা যদি দেখি তাহলে খুব সহজে যদি আমরা দেখতে চাই তাহলে আমরা দেখব সেটি কিন্তু সমুদ্রের সাথে সংযোগ যেসব রাষ্ট্রের রয়েছে সেসব রাষ্ট্রকে কিন্তু তিনি প্রান্তভূমি বলেছেন বা রিমল্যান্ড বলেছেন। এই রিমল্যান্ডকে তিনি আবার 3টি ভাগে বিভক্ত করেছেন বা 3টি অঞ্চলের রিমল্যান্ডের কথা এখানে উল্লেখ করেছেন, যে অঞ্চলগুলো মূলত ইউরোপ এবং এশিয়ার, যেটি একটু আগে আমরা যেটি বললাম ইউরেশিয়ার মূল ভূখণ্ড যেটি,
যেটি অভ্যন্তরে অবস্থিত সেটির কথা কি তিনি বলেননি। তিনি এখানে যেটি বলেছেন প্রান্তভূমি, সেটি এই বেগুনি কালার দিয়ে যেটি দেখানো হয়েছে সেই অংশটিকে তিনি প্রান্তভূমি হিসেবে দেখিয়েছেন। এবং এই প্রান্তভূমিকে তিনি 3টি ভাগে বিভক্ত করেছেন: ইউরোপিয়ান প্রান্তভূমি, আরব ও মধ্যপ্রাচ্যের মরুপ্রান্ত এবং এশীয় মৌসুমী প্রান্তভূমির কথা বলেছেন। ইউরোপিয়ান প্রান্তভূমি বলতে মূলত এই অংশটিকে তিনি বুঝিয়েছেন, যেটি ইউরোপের অংশ। এবং ইউরোপিয়ান এই অংশটি কিন্তু উত্তর আটলান্টিক এবং ভূমধ্য সাগরের সাথে এটির সংযোগ রয়েছে, যেটি কিন্তু অবশ্যই আমরা বলবো এটি কিন্তু এই অঞ্চলে প্রবেশ করবার জন্য এই উত্তর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্য সাগর যেটি রয়েছে সেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। একই সাথে তিনি আরব ও মধ্যপ্রাচ্যের মরুপ্রান্তের কথা বলেছেন। এই অংশের কথা তিনি মূলত বলেছেন, যেখানে সৌদি আরব, ওমান, ইয়েমেন এই অঞ্চল রয়েছে, এই দেশগুলো রয়েছে, সেগুলোকে কিন্তু তিনি আরব ও মধ্যপ্রাচ্যের মরুপ্রান্ত হিসেবে উল্লেখ করেছেন। এখানে যদি আমরা দেখি যে অ্যারাবিয়ান সি রয়েছে, এবং এখানে কিন্তু আরেকটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য, সেটি কিন্তু সুয়েজ খাল, সেটিও কিন্তু এই অংশের কথাই বলেছেন। আর পরিশেষে যে অংশের কথা তিনি বলেছেন সেটি হলো এশীয় মৌসুমী প্রান্তভূমি, যেটি এশিয়ার যে অংশ রয়েছে, এখানে ইন্ডিয়া, বাংলাদেশ বা এই অঞ্চলে চীনের পূর্ব প্রান্ত, এই অঞ্চলগুলোকে কিন্তু তিনি এশীয় মৌসুমী প্রান্তভূমি বলেছেন। এবং একই সাথে এখানে কিন্তু রাশিয়ার যে পূর্বের সীমান্ত এলাকা বা সীমানা রয়েছে, যেটির সাথে সমুদ্রের সংযোগ রয়েছে, তোমরা জানো প্রশান্ত মহাসাগরের যে সংযোগ রয়েছে সেটির কথাও কিন্তু তিনি উল্লেখ করেছেন প্রান্তভূমি হিসেবে। এবং এই প্রান্তভূমিকে কিন্তু তিনি পৃথিবীতে শক্তিশালী হবার জন্য যেটিকে কন্ট্রোল করতে হবে সেটি কিন্তু এই প্রান্তভূমি, সেটিকে তিনি কিন্তু অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। এরপর যদি আমরা সমুদ্র স্থল শক্তির সেতু দেখি, তাহলে তিনি যেটিকে বলেছেন, এই যে প্রান্তভূমি যেটি কথা আমরা বললাম নীল কালার দিয়ে এখানে দেখানো হচ্ছে, সেটিকে কিন্তু তিনি স্থল এবং সমুদ্র শক্তির মাঝখানে একটি ব্রিজ হিসেবে উল্লেখ করেছেন। যেমন এখানে তিনিও ইউরেশিয়ার বা ইউরোপের যে অংশ রয়েছে, স্থল শক্তি যেটি রয়েছে সেটিকে গুরুত্ব দিয়েছেন, কিন্তু সেটির কন্ট্রোল করবার জন্য, সেটিকে আয়ত্ত নেবার জন্য কিন্তু তিনি সমুদ্র শক্তির কথা বলেছেন। এবং সমুদ্র শক্তির কথা বলতে গিয়ে কিন্তু বলেছেন সেই অংশে প্রবেশ করতে হলে কিন্তু অন্য অঞ্চল থেকে যদি কেউ এই অঞ্চলকে দখলে নিতে চায় বা কন্ট্রোল করতে চায়, তাহলে কিন্তু প্রান্তভূমি এখানে মূল ভূমিকা পালন করবে, সেটির কথা কিন্তু এখানে বলেছেন। এবং এই কারণেই এই ল্যান্ড পাওয়ার যেটি রয়েছে, লাল চিহ্নিত যে অংশ আমরা বলছি, সেটিকে আমরা যদি ল্যান্ড পাওয়ার ধরি, তাহলে আর সি পাওয়ার যেটি রয়েছে, যেটি তোমরা জানো সমুদ্র, সেই সমুদ্র এবং ল্যান্ড পাওয়ারের মাঝে যে অংশ রয়েছে, যেটি ফ্রিঞ্জ এরিয়া যদি আমরা চিন্তা করি, বা প্রান্তভূমির দুটোরই প্রান্তভূমি, এখানে যদি আমরা ল্যান্ড পাওয়ারের প্রান্তভূমি দেখি সেটি কিন্তু এটি। আবার যদি আমরা সমুদ্র থেকে চিন্তা করি, সমুদ্র থেকে গিয়ে প্রথমে যে ভূমিতে আমরা বা যে কোনো দেশ যে ভূমি প্রথমে পাবে সেটি কিন্তু প্রান্তভূমি। সুতরাং এই প্রান্তভূমিকে কিন্তু তিনি গুরুত্বের সাথে দেখিয়েছেন, এবং এখানে যে প্রান্তভূমি রয়েছে সেটিকে সমুদ্র শক্তি এবং স্থল শক্তির মধ্যে একটি ব্রিজ হিসেবে দেখিয়েছেন বা সংযোগকারী হিসেবে দেখিয়েছেন। এখানে তার তত্ত্বের যে মূল কথা সেটি যদি আমরা দেখি, তাহলে দেখব কি তিনি বলেছেন, হু কন্ট্রোলস রিমল্যান্ড, যে রিমল্যান্ডের কথা আমরা বললাম বেগুনি কালার দিয়ে এখানে দেখানো হচ্ছে, যে এই রিমল্যান্ডকে যে কন্ট্রোল করবে সে কি করবে, ইউরেশিয়া শাসন করবে, ইউরোপ এবং এশিয়া যেটি রয়েছে সেটিকে শাসন করবে। এবং একই সাথে তিনি বলেছেন, হু
হু রুলস ইউরেশিয়া, যে ইউরেশিয়াকে শাসন করবে সে কিন্তু উইল কন্ট্রোল অর কন্ট্রোলস দ্য ডেস্টিনেশন অফ দ্য ওয়ার্ল্ড। সে কি করবে? সে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করবে। তার মানে কি? পৃথিবীকে কন্ট্রোল করবে, পৃথিবীকে পৃথিবীতে রাজ করবে বা রাজত্ব করবে আমরা যদি বলি, সেটি কিন্তু করবে। সুতরাং এখানেও কিন্তু আমরা দেখছি যে স্পাইকম্যানও এখানে তার তত্ত্বে কিন্তু এই যে ইউরেশিয়া রয়েছে, ইউরেশিয়ার যে শক্তি, সেটিকে কিন্তু পৃথিবী শাসন করবার যে প্রচেষ্টা বা যেখান থেকে সম্ভব, সেটি কিন্তু এই অংশই এখানেও তিনি উল্লেখ করেছেন। কিন্তু তার সাথে তিনি এই অংশের যে দখল নেবার জন্য যেটিকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হলো রিমল্যান্ড। সুতরাং রিমল্যান্ডকে এখানে তিনি মূল চালিকা শক্তি হিসেবে দেখিয়েছেন, এবং এই রিমল্যান্ডকে যে কন্ট্রোল করতে পারবে সে কি করবে? ইউরেশিয়াকে কন্ট্রোল করবে বা ইউরেশিয়া শাসন করবে। আবার যে ইউরেশিয়াকে শাসন করবে সে কি করবে? পুরো বিশ্বের ভাগ্য নির্ধারণ করবে বা বিশ্ব শাসন করবে। এটি কিন্তু তার যে তত্ত্ব, রিমল্যান্ড থিওরি, সে থিওরির কিন্তু মূল কথা। এরপর যদি আমরা এই প্রান্তভূমির গুরুত্ব চিন্তা করি, তাহলে আমরা কি দেখব? একটু দেখে আসি সেগুলো। প্রথমেই সম্পদপূর্ণ প্রান্তভূমি, এখানেও কিন্তু তিনি এই প্রান্তভূমিকে অনেক বেশি সম্পদপূর্ণ হিসেবে দেখিয়েছেন, এবং এখানেও কিন্তু তিনি এই যে আমেরিকা, দুই আমেরিকা এবং আফ্রিকার যে সম্পদ রয়েছে তার চেয়েও বেশি সম্পদ কিন্তু এই অঞ্চলে রয়েছে, এটি তার বিশ্বাস এবং ধারণা। এরপর সংযোগকারী, যেটি আমি আগেই বললাম তোমাদেরকে, যে এই অংশ কিন্তু সমুদ্র এবং যে যে ভূমির যে শক্তি বা ল্যান্ড পাওয়ার যেটি রয়েছে, যেখান থেকে পৃথিবী কন্ট্রোল করা সম্ভব, সেটির মধ্যে কিন্তু সংযোগ রক্ষাকারী বা সংযোগ সৃষ্টিকারী হিসেবে কিন্তু প্রান্তভূমিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন স্পাইকম্যান। কারণ তোমরা এখানে আবার যদি আমরা একটু বলি, তাহলে দেখব যে সমুদ্রের যে শক্তি রয়েছে যে কোনো দিক থেকে, আমরা যদি এখানে আরব সাগর বা ভারত মহাসাগর বা বে অফ বেঙ্গলের কথা বলি, বা এদিকে যদি আমরা প্রশান্ত মহাসাগরের কথা বলি বা পিচ সাগরের কথা বলি, তার সেদিক দিয়ে যদি কেউ এই স্থল শক্তির যে আধার সেটিতে প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু এই প্রান্তভূমি অতিক্রম করতে হবে। একইভাবে এই অংশ দিয়েও যদি কেউ প্রবেশ করতে চায়, যেটি ইউরোপের দক্ষিণ প্রান্ত, ইতালি, ফ্রান্স, এই অঞ্চল দিয়ে যদি কেউ প্রবেশ করতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই এই সমুদ্র অতিক্রম করতে হবে, এবং সমুদ্র থেকে এই অংশে যদি যেতে চায় বা স্থল শক্তির আধারে যেতে চায়, তাহলে কি করতে হবে? তাকে অবশ্যই এই প্রান্তভূমি অতিক্রম করতে হবে। একইভাবে এই পশ্চিম প্রান্ত দিয়ে যদি কেউ প্রবেশ করতে চায়, তাহলে কি করতে হবে? তাকে যে উত্তর আটলান্টিক মহাসাগর রয়েছে সেটি পাড়ি দিয়ে এই অঞ্চল পার হয়ে, এই প্রান্তভূমি পার হয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করতে হবে। একইভাবে উত্তর থেকেও যদি কেউ আসতে চায়, তাহলে কিন্তু তাকে অবশ্যই উত্তর সাগর পাড়ি দিয়ে এখানে আসতে হবে। সুতরাং এই অঞ্চল কিন্তু একটি সংযোগকারী অঞ্চল হিসেবে আমরা বিবেচনা করতে পারি, বা রিমল্যান্ড থিওরিতে স্পাইকম্যান এই অংশটিকে, রিমল্যান্ডকে কিন্তু সংযোগকারী হিসেবে দেখিয়েছেন। কার মধ্যে? এই স্থল পাওয়ার বা ল্যান্ড পাওয়ার এবং সমুদ্র শক্তির মধ্যে। এরপর জনসংখ্যার কথা বলেছেন। পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা কিন্তু বসবাস করে এই অঞ্চলে, এই রিমল্যান্ডে। এটি কিন্তু অন্যতম একটি শক্তি হিসেবে তিনি দেখিয়েছেন। একই সাথে হৃদভূমির রক্ষাকর্তা, যেটি হার্টল্যান্ড থিওরিতে আমরা দেখেছি, এটি হৃদভূমি। এই হৃদভূমির কিন্তু রক্ষাকর্তা হিসেবে তিনি রিমল্যান্ডকে এখানে গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন। এরপর যদি আমরা দেখি উন্নত যোগাযোগ ব্যবস্থা, এটি কিন্তু অবশ্যই আমরা এই মানচিত্র যদি আমরা একটু দেখি, তাহলে দেখব যে বর্তমান সময়ে বা তিনি যে সময়ে এই তত্ত্বটি দিয়েছেন 1944 সালে বা তার আগে কিন্তু এই সমুদ্র শক্তি যেটি, সেটির কিন্তু উত্থান হয়েছে, এবং সমুদ্র যোগাযোগ ব্যবস্থা যেটি, সেটি কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এই সমুদ্র যোগাযোগ ব্যবস্থা দেখে কিন্তু খুব সহজেই অনুমান করা যায় যে
এই অঞ্চলের প্রান্তভূমির সাথে বহির্বিশ্বের যে সম্পর্ক বা বহির্বিশ্ব থেকে এই অঞ্চলে আসতে গেলে যে প্রান্তভূমির যে গুরুত্ব রয়েছে সেটি কিন্তু এই উন্নত যোগাযোগ ব্যবস্থা যেটি রয়েছে সেটি দেখলে কিন্তু খুব সহজে অনুমান করা যায়। এই কারণেই কিন্তু এখানে প্রান্তভূমির গুরুত্ব অনেক বেশি। এরপর উপযোগী জলবায়ু, যেহেতু কোনো অঞ্চলের ভূ ভূ মধ্যভাগে বা মধ্যভাগে মধ্যভাগে যদি কোনো অঞ্চলের আমরা কোনো এলাকা চিন্তা করি, তাহলে যেমন মঙ্গলের কথা যদি আমরা চিন্তা করি, সেখানে কিন্তু এক্সট্রিম ওয়েদার আমরা দেখি। সেটি হলো খুব বেশি গরম, অথবা যেসব মরুভূমি অঞ্চল রয়েছে সেখানেও গরম। অভ্যন্তর ল্যান্ডলক যে এরিয়াগুলো রয়েছে, এর আগে আমরা দেখেছি যে ল্যান্ডলক 44টি দেশ রয়েছে, সেসব অঞ্চলের থেকে কিন্তু এই অঞ্চল প্রান্তভূমি অঞ্চল যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আবহাওয়া বা জলবায়ু অনেকটাই আরামদায়ক এবং উপযোগী, এবং মানুষের জন্য বসবাসের জন্য উপযোগী এবং কৃষির জন্য উপযোগী। সুতরাং এটিও কিন্তু প্রান্তভূমিকে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে রেখেছে। এরপর যদি আমরা প্রান্তভূমি তত্ত্বের পর্যালোচনা করতে চাই, তাহলে আমরা দেখব যে প্রান্তভূমি তত্ত্ব যেটি স্পাইকম্যান দিয়েছেন, সেখানে একটি মিল রয়েছে প্রত্যেকটি অঞ্চলের মধ্যে। প্রান্তভূমির যে অঞ্চলগুলো রয়েছে সেগুলোতে কিন্তু জলবায়ুগত সাদৃশ্য রয়েছে। বিশেষ করে এক্সট্রিম ওয়েদার যেটি আমরা বলি, এক্সট্রিম ক্লাইমেট যেটি, সেটি কিন্তু নেই। সমভাবাপন্ন জলবায়ু কিন্তু আমরা দেখি এই পুরো অঞ্চলে। প্রান্তভূমি যে অঞ্চলটি রয়েছে বা যেটির কথা তিনি বলেছেন, সে অঞ্চলে কিন্তু জলবায়ুর মধ্যে একটি সাদৃশ্য রয়েছে, বৈসাদৃশ্য নেই। এরপর যদি আমরা উন্নত চীন, ভারত ও হ্রদভূমির কথা আমরা চিন্তা করি, সেখানে দেখব যে যেখানে ভারত এবং চীন উন্নত হবে এটি স্বাভাবিক, যেহেতু প্রান্তভূমি এগুলো এগুলো যখন উন্নত হবে তখন কিন্তু হ্রদভূমির গুরুত্ব অনেকটাই কমে যাবে, যেটি কিন্তু হার্টল্যান্ড থিওরিতে যেটি আমরা দেখেছি। হার্টল্যান্ড থিওরিতে এই হ্রদভূমির উপরে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এবং প্রান্তভূমিকে অগ্রাহ্য করা হয়েছে। এখানে কিন্তু প্রান্তভূমির গুরুত্ব অনেক বেশি। সেটি কিন্তু আমরা বর্তমান সময়ে এসে চীন এবং ভারতের যে উন্নয়ন, সেগুলো দেখে আমরা কিন্তু খুব সহজে অনুমান করতে পারি যে যে প্রান্তভূমির যে গুরুত্ব সেটি কিন্তু অনেক বেশি হ্রদভূমির চেয়ে। হ্রদভূমি থেকে শাসন করার যে বিষয়টি, সেটি কিন্তু প্রান্তভূমি থেকে শাসন করবার যে বিষয়, সেটিকে কিন্তু অনেক বেশি গুরুত্ব এনে দিয়েছে হ্রদভূমির থেকে। এরপর যদি আমরা চিন্তা করি যে বিশ্বদ্বীপের শক্তির আধার, বিশ্বদ্বীপ যেটি আমরা হার্টল্যান্ড থিওরিতে দেখেছি, সেটির শক্তির আধার আমরা যেটি দেখলাম যে ল্যান্ড পাওয়ার যেটি দেখিয়েছে যে সোভিয়েত ইউনিয়নের যে অংশ, সেখানে কিন্তু মূল শক্তি রয়েছে। আমরা যদি চিন্তা করি, তারও চেয়ে তাকে রক্ষাকারী যে শক্তি রয়েছে সেটি কিন্তু এই প্রান্তভূমি। সুতরাং বিশ্বদ্বীপ যেটিকে চিন্তা করা হয়েছে, ইউরোপ এবং এশিয়ার যে মূল ভূখণ্ড, সেটিকে কিন্তু রক্ষা করবার জন্য যে শক্তির প্রয়োজন রয়েছে, সেই শক্তি বা রক্ষাকর্তা হিসেবে কিন্তু এই প্রান্তভূমির গুরুত্ব অনেক বেশি। এবং এখানে কিন্তু যথার্থই এটি প্রমাণিত হয়েছে যে প্রান্তভূমি কিন্তু হ্রদভূমির রক্ষাকর্তা, বা প্রান্তভূমি এই অঞ্চলের বা বিশ্বদ্বীপের শক্তির আধার। এখানে সবচেয়ে বেশি শক্তি রয়েছে, বিশেষ করে যেহেতু সি পাওয়ার এবং ল্যান্ড পাওয়ারের মাঝখানে এটি অবস্থিত, সেটির কারণেই কিন্তু এটি অনেক বেশি শক্তিশালী। এরপর আমরা বাফার জোন যদি দেখি, এই যে ল্যান্ড পাওয়ার যেটি আমরা বা হার্টল্যান্ড যদি আমরা চিন্তা করি, সেই হার্টল্যান্ড যেটি রয়েছে সেটির থেকে যদি আমরা চিন্তা করি যে প্রান্তভূমির বাইরের যে অংশ, যে সমুদ্র রয়েছে, সেই সমুদ্র এবং সেই হার্টল্যান্ড যেটি মূল ভূখণ্ড, যেটিকে শক্তির আধার বলা হচ্ছে, সে এই দুটির মধ্যে কিন্তু বাফার স্টেট হিসেবে বা বাফার জোন হিসেবে কাজ করছে এখানে, যে এই দুটির সাথে সরাসরি সংঘর্ষ নিবারক যে জোন, সেটি কিন্তু প্রান্তভূমি। সুতরাং এই প্রান্তভূমিকে কিন্তু অবশ্যই গুরুত্ব দিতে হবে এখানে। এরপর নৌশক্তি ও প্রান্তভূমি। নৌশক্তি যেগুলো রয়েছে, যেসব রাষ্ট্র
বিশেষ করে বিশ্বদ্বীপের বাইরে যে দ্বীপ রয়েছে বা প্রান্তিক দ্বীপ রয়েছে, সেই সব রাষ্ট্র যখন এখানে দখল করতে চাইবে, সেখানে কিন্তু প্রান্তভূমিকে তাদের অবশ্যই প্রয়োজন হবে এবং নৌশক্তি কিন্তু এখানে বড় একটি ভূমিকা পালন করবে। সুতরাং এই নৌশক্তির আবির্ভাবের ফলেই কিন্তু প্রান্তভূমির যে অ্যাকসেপ্টেন্সি, সেটি কিন্তু অনেক বেশি হয়েছে হার্টল্যান্ড থিওরির চেয়ে। হার্টল্যান্ড থিওরি তোমরা জানো যে হার্টল্যান্ড থিওরি কিন্তু মাত্র কয়েকটি জায়গায় সেটিকে গুরুত্ব দেওয়া হয়েছিল, কিন্তু এই রিমল্যান্ড থিওরিকে কিন্তু অনেক জায়গায় পৃথিবীর অনেকগুলো দেশে এটিকে গুরুত্বের সাথে নিয়ে তারা কিন্তু তাদের যে নৌশক্তি সেটি বা সমুদ্র শক্তি, সেই সি পাওয়ারকে অনেকখানি বাড়িয়ে নিয়েছে বিশ্ব শাসন করবার জন্য। এখন আমরা এই তত্ত্বের সফলতা যদি আমরা চিন্তা করি, তাহলে দেখব মার্কিন পররাষ্ট্র নীতি নির্ধারক, মার্কিন পররাষ্ট্র নীতি যেটি রয়েছে, সেই নীতি কিন্তু নির্ধারণ হয়েছে মূলত বা মডিফাই হয়েছে কিন্তু এই তত্ত্বকে ভিত্তি করে। আমরা দেখেছি পরবর্তীতে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু অনেক বেশি সমুদ্র শক্তিকে অনেক বেশি গুরুত্ব দিয়েছে এবং সে কারণে কিন্তু তাদের নেভাল বেস যেগুলো বা নেভাল যে পাওয়ার রয়েছে, সেগুলো কিন্তু অনেক বেশি স্প্রেডেড এবং অনেক বেশি শক্তিশালী। এরপর জাপান এবং জার্মানির সাথে সুসম্পর্ক স্থাপন করেছে কিন্তু পরবর্তীতে সবগুলো রাষ্ট্রই। আমরা যদি দেখি যে সুপার পাওয়ার যেগুলো ইউএসএ বা ইউএসএসআর, তারা কিন্তু জার্মান এবং জাপানের সাথে খুব তাড়াতাড়ি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাবার খুব বেশি দিন কিন্তু সময় নেয়নি, তারপর তাদের সাথে কিন্তু সম্পর্ক ভালো করেছে। একটি কারণ যে এই প্রান্তভূমি যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সে কারণে কিন্তু এই জাপান এবং জার্মানির সাথে সুসম্পর্ক স্থাপন করেছে পৃথিবীর অনেক রাষ্ট্রই, বিশেষ করে ইউএসএসআর এবং ইউএসএর কথা আমরা যদি বলি, এখানে তারা জাপান এবং জার্মানির সাথে খুব কম সময়ের ব্যবধানে সুসম্পর্ক স্থাপন করেছে। এরপর প্রান্তভূমি দেশগুলোতে ঘাঁটি স্থাপন, এখানে একটি মানচিত্র তোমরা দেখতে পাচ্ছ। এখানে কিন্তু প্রান্তভূমির যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোতে কিন্তু ঘাঁটি স্থাপন করেছে আমেরিকা। এই ইউএসএ যেহেতু ঘাঁটি স্থাপন করার একটি কারণ যে এই যে প্রান্তভূমি তত্ত্ব যেটি স্পাইকম্যান দিয়েছিলেন, সেটিকে কিন্তু সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তারা এই প্রান্তিক যে দেশগুলো রয়েছে, প্রান্তিক যে রাষ্ট্রগুলো রয়েছে, সেই রাষ্ট্রগুলোর সাথে সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে সেসব রাষ্ট্রগুলোতে কিন্তু যে প্রান্তিক এলাকা রয়েছে বা সমুদ্রের সাথে সংযোগ রয়েছে, সেসব এলাকায় কিন্তু তারা নৌঘাঁটি বা মিলিটারি বেস তারা স্থাপন করেছে। এটি কিন্তু প্রান্তভূমি তত্ত্বেরই অবশ্যই আমরা সফলতা বলবো। সমাজতন্ত্র বিরোধী দেশগুলোকে সহযোগিতা করেছে অনেক বেশি ইউএসএ, এটিও কিন্তু প্রান্তভূমি তত্ত্বের সফলতা। যেহেতু সমাজতান্ত্রিক দেশ, যদি আমরা এর আগে দেখেছিলাম যে সেসব রাষ্ট্র কিন্তু বেশিরভাগই ল্যান্ডলকড বা সমুদ্রের সাথে খুব বেশি সংযোগ নেই সেই সব দেশ, এবং তারা যেন স্প্রেড করতে না পারে, বাইরের দিকে আসতে না পারে, সেই কারণে প্রান্তভূমি যেগুলো রয়েছে, তোমরা যদি মানচিত্র যদি তোমরা খেয়াল করো, তাহলে দেখবে যে প্রান্তভূমি যেগুলো রয়েছে, বিশেষ করে আমাদের এশিয়ার কথা যদি চিন্তা করি বা ইউরোপের কথা চিন্তা করি, প্রান্তিক যে দেশগুলো রয়েছে সেগুলোর একটিতেও কিন্তু সমাজতন্ত্র নেই। সবগুলোতে গণতান্ত্রিক যে সরকার ব্যবস্থা বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, এটি কিন্তু রয়েছে। এটিও কিন্তু প্রান্তভূমি তত্ত্বের সফলতা আমরা বলতে পারি। এরপর ন্যাটো গঠন, যেটি আমরা অবশ্যই বলবো, ন্যাটো কিন্তু গঠিত হয়েছিল যে প্রান্তিক যে স্টেটগুলো রয়েছে, বিশেষ করে ইউরোপের পশ্চিম ইউরোপের যে স্টেটগুলো রয়েছে, সেগুলোকে জোটবদ্ধ করবার তাগিদেই কিন্তু ইউএসএর অধীনে বা ইউএসএর নেতৃত্বে কিন্তু এই ন্যাটো গঠিত হয়েছিল। এরপর এই প্রান্তভূমিকে দখল করবার যে প্রচেষ্টা, এটির বা প্রান্তভূমি এলাকাগুলোতে আধিপত্য বিস্তারের যে প্রচেষ্টা, সেটির কারণেই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে কোল্ড ওয়ার আমরা বলি বা ঠান্ডা যুদ্ধ, সেটি কিন্তু আমরা হতে দেখেছি এবং বিভিন্ন অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে প্রান্তভূমির যে রাষ্ট্রগুলো রয়েছে, সেগুলো স্বাধীনতা যুদ্ধে বা ন্যায়সঙ্গত বা যে কোনো ধরনের কোনো স্বাধীনতা আন্দোলন হলে সেখানে কিন্তু
দুই দেশকেই বিশেষ করে আমরা ঠান্ডা লড়াইয়ের যে দুটি দেশ ইউএসএসআর, সাবেক সোভিয়েত ইউনিয়ন এবং ইউএসএ, তাদেরকে কিন্তু লড়াই করতে দেখেছি বা তাদেরকে হস্তক্ষেপ করতে দেখেছি। একইভাবে যদি আমরা আমাদের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের কথা বলি, সেখানে কিন্তু আমরা দেখেছি এই দুটি পরাশক্তি কিন্তু তারা এই দুটি আমাদের যে যুদ্ধের বিষয় ছিল বা আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু তারা এখানে ইনভলভ হয়েছিল। তোমরা জানো পাকিস্তানকে সহযোগিতা করেছিল ইউএসএ এবং আমাদেরকে তথা বাংলাদেশকে সহযোগিতা করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন, ভারত, এরা কিন্তু সহযোগিতা করেছিল। ভারত মূলত সহযোগিতা শুরু করলেও সেখানে কিন্তু যখন ইউএসএ ইনভলভ হয় তার পরপরই কিন্তু আমরা দেখেছি ইউএসএসআর তথা সাবেক সোভিয়েত ইউনিয়ন কিন্তু এখানে ইনভলভ হয়। এটি কিন্তু ঠান্ডা লড়াইয়েরই একটি উদাহরণ এবং সেখানে কিন্তু এই প্রান্তভূমি যে দেশ, প্রান্তভূমির দেশ কিন্তু বাংলাদেশ, এবং সেটি যেন সেখানে যেন একটি আধিপত্য থাকে, সেই কারণে কিন্তু তারা এখানে ইনভলভ হয়। এটি কিন্তু ঠান্ডা লড়াইয়ের উদ্ভব এবং এটি কিন্তু অবশ্যই আমরা বলবো প্রান্তভূমি তত্ত্বের সফলতা। এরপর যদি আমরা প্রান্তভূমি তত্ত্বের বর্তমান যদি দেখি তাহলে আমরা কি দেখব? বর্তমান সময়ের সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে এর অবস্থাটা কি? প্রান্তভূমি নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব কিনা? যেহেতু এখানে একটি এলাকা নয়, একটি দেশ নয়, সেখানে কিন্তু এই প্রান্তভূমি, পুরো প্রান্তভূমি তোমরা দেখেছো ইউরোপ থেকে, পশ্চিম ইউরোপ থেকে শুরু করে একদম পূর্বের যে রাশিয়া রয়েছে, সেই রাশিয়ার প্রান্তভূমি পর্যন্ত একটা বিশাল বলয় কিন্তু এটিকে নিয়ন্ত্রণ করা আদৌ কোনো একটি শক্তির পক্ষে, কোনো একক শক্তির পক্ষে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা, এটি কিন্তু যদি আমরা একটু পর্যালোচনা করি তাহলে দেখব এটি আসলেই সম্ভব নয়। এবং এটি সম্ভব নয় যেহেতু আমরা কিভাবে বুঝবো এটি সম্ভব নয়? আমরা কিন্তু এখন দেখছি যে এখানে কিন্তু অনেক ধরনের, এই অঞ্চলগুলোতে অনেক ধরনের সংগঠন বা জোট তৈরি হয়েছে, নিজেদের মধ্যে জোট তৈরি হয়েছে, বা একটি রাষ্ট্র নিজেই কিন্তু শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তার অঞ্চলের মধ্যে, নির্দিষ্ট অঞ্চলের মধ্যে। যেমন আমরা যদি বলি এখানে যে দক্ষিণ এশিয়া বা এশিয়ায় চায়না এবং ইন্ডিয়া কিন্তু তারা কিন্তু শক্তিশালী হবার প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা কিন্তু অনেকাংশে সফল হবার জন্য যা যা করবার দরকার সেটি কিন্তু তারা করছে। আবার যদি আমরা ইউরোপের কথা বলি, ইউরোপের প্রান্তিক দেশগুলো যেটি রয়েছে, সেখানে কিন্তু আমরা পরবর্তীতে ইউরোপীয় ইউনিয়ন গঠিত হতে দেখেছি। সুতরাং এটি কিন্তু শুধু আমেরিকা ন্যাটো দিয়ে কিন্তু এটিকে শুধু ন্যাটোর ছায়াতলে রাখতে সক্ষম হয়নি, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে ইউরোপীয় ইউনিয়ন এখানে গঠিত হয়েছে, ইকোনমিক কোঅপারেশন কাউন্সিল হয়েছে, এখানে জিসিসি হয়েছে, এই ধরনের অনেকগুলো সংগঠন জোট তৈরি হয়েছে। আমাদের এখানে যদি চিন্তা করি সার্ক, আসিয়ান, এগুলো কিন্তু তৈরি হয়েছে। সুতরাং এই এই বিষয়গুলো যখন আমরা চিন্তা করব তখন আমরা অবশ্যই বুঝতে পারবো যে একটি শক্তির পক্ষে কিন্তু এই প্রান্তভূমি দখল করা বা প্রান্তভূমি নিয়ন্ত্রণ করা কিন্তু আদৌ সম্ভব নয়। এবং এটির কারণে কিন্তু আমরা দেখছি কি বর্তমান সময়ে প্রান্তভূমির যে গুরুত্ব সেটি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে। আবার আমরা যদি অন্যভাবে চিন্তা করি যে প্রান্তভূমি যে শুধু সি পাওয়ারের উপর ডিপেন্ড করবে তা না, ল্যান্ড পাওয়ার যেটিকে আমরা বলছি, হার্টল্যান্ড যেটিকে বলছি, সেটি যদি আমরা ধরিও যে সেখান থেকেই পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করা সম্ভব, সেখানেও কিন্তু শুধু যে এই সি পাওয়ার দিয়ে বা সমুদ্র দিয়েই সেখানে যেতে হবে এমন কথা কিন্তু নেই। এখানে কিন্তু বিমান হামলা করেও এই অঞ্চলকে দখল করা যায় বা অস্থিরতা সৃষ্টি করা যায়। সুতরাং এখানে কিন্তু এই বিষয়গুলোর যখন এখানে আসবে তখন কিন্তু আমরা অবশ্যই বলবো যে বর্তমান সময়ে কিন্তু প্রান্তভূমি তত্ত্ব সেটি কিন্তু খুব বেশি ভ্যালিড রয়েছে এটি আমরা বলতে পারবো না। এরপর সাংস্কৃতিক সাদৃশ্য রয়েছে। যে অঞ্চল আমরা দেখেছি যে পশ্চিম ইউরোপ থেকে যে অঞ্চল, বিশাল অর্ধচন্দ্রাকার যে অঞ্চল, যেটিকে আমরা ইনার ক্রিসেন্টও বলি অনেক সময়, সেই অঞ্চলে যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর সাংস্কৃতিক
যে কর্মকাণ্ড বা সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, সেগুলো যদি চিন্তা করি তাহলে কিন্তু দেখবো আমরা এখানে অনেক ধর্মের লোক রয়েছে, কয়েকটি ধর্মের লোক রয়েছে। এক এক দেশে এক এক ধরনের ধর্ম প্রাধান্য পেয়েছে এবং একই সাথে এক এক দেশে এক এক ধরনের ভাষা প্রাধান্য পেয়েছে এবং তাদের যে নিজস্ব সংস্কৃতি সেটিও কিন্তু একটির সাথে আরেকটির খুব বেশি মিল আমরা দেখি না। এবং আমরা যদি ইউরোপের সাথে এশিয়ার চিন্তা করি, তাদের খাদ্যাভ্যাস থেকে শুরু করে সবকিছুতে কিন্তু অনেক পার্থক্য রয়েছে, যেটিকে আমরা বিস্তর ফারাক আমরা বলতেই পারি। এই কারণে কিন্তু এই অঞ্চলে আসলে যে প্রান্তভূমির গুরুত্ব সেটি কিন্তু হ্রাস পেয়েছে। এরপর যেটি আমরা বললাম যে প্রান্তভূমির রাষ্ট্রগুলোর একক আধিপত্য, যেটি আমরা বললাম চীনের কথা বললাম, আমরা ফ্রান্সকে দেখেছি একক আধিপত্য করতে। তারপর পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি ইতালিকেও তাদের ধর্মীয় বিষয় নিয়ে কিন্তু ক্ষমতাবান হতে আমরা দেখেছি। চীনকে আমরা ক্ষমতাবান হতে দেখছি তাদের অর্থনৈতিক শক্তির কারণে। এসব কারণে কিন্তু আমরা অবশ্যই বলতে পারি যে প্রান্তভূমি তত্ত্ব বর্তমানে আমরা ভ্যালিড খুব বেশি আমরা বলতে পারবো না। এই তত্ত্বের সমালোচনা যদি বলি, আমরা যে পর্যালোচনা করলাম সেখানেও কিন্তু আমরা সমালোচনা দেখেছি বা এই তত্ত্বের দুর্বল দিকগুলো নিয়ে আমরা কথা বলেছি। এই দুর্বল দিকগুলো আমরা একটু খুব সংক্ষেপে দেখব। যে প্রযুক্তির উন্নয়নকে অগ্রাহ্য করা, যেটি আমরা বললাম যে যে প্রযুক্তিগত যে উন্নয়ন, এখানে কিন্তু শুধু সি পাওয়ারকে তিনি গুরুত্ব দিয়েছেন। তোমরা জানো তার তত্ত্বটি 1944 সালে প্রকাশ পায়, যদিও আমরা ধরিও তার আগে 2-3 বছর আগে এটির কাজ তিনি শুরু করেছিলেন। সেটি করলেও তখনও কিন্তু আমরা পুরো বিশ্ব পারমাণবিক বোমার বিস্ফোরণ দেখেছে, ভয়াবহ বোমার বিস্ফোরণ দেখেছে, যেটি শুধু আমেরিকা থেকে জাপানে হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা হয়েছিল এবং তার ধ্বংসযজ্ঞ কিন্তু পুরো বিশ্ব দেখেছে। সেই শক্তিকে কিন্তু তিনি এখানে অগ্রাহ্য করেছেন এবং একই সাথে যে স্থল শক্তিকে কিন্তু এখানে তিনি মূল্যায়ন করেননি। তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন যে প্রান্তভূমিকে দখল করতে হবে এবং এখানে কিন্তু প্রান্তভূমিকে কন্ট্রোল করলে অন্যান্য যে অঞ্চল সেটিকে কন্ট্রোল করা যাবে। সেখানে কিন্তু প্রযুক্তি, বিমান প্রযুক্তি যেটি রয়েছে, যুদ্ধ বিমান রয়েছে, সেগুলোকে কিন্তু তিনি আমলে নেননি। সে কারণে আমরা এটিকে তার তত্ত্বটিকে অবশ্যই আমরা প্রশ্নবিদ্ধ করতে পারি। এরপর বিমান শক্তি উপেক্ষিত যেটি আমরা বললাম, প্রান্তভূমি একক কোনো অঞ্চল নয়, যেটি আমরা বললাম একটি একক কোনো দেশ নয়। যেমন ইউরোপের একটি অঞ্চল যদি হতো, পশ্চিম ইউরোপ হতো, সেটিও আমরা বলতে পারতাম যে এটি কন্ট্রোল করা সহজ বা সম্ভব। কিন্তু এখানে যেটি আমরা দেখছি সেটি কিন্তু এটি একক অঞ্চল নয়, এর মধ্যে অনেক ধরনের বৈসাদৃশ্য আমরা দেখেছি। তারপর এই অঞ্চলগুলোর মানুষের আচার আচরণ এক এক ধরনের দেখেছি, ভাষা আলাদা দেখেছি। সুতরাং একটি অঞ্চল যদি হতো সেটি ভিন্ন কথা ছিল। এখানে যেহেতু একটি অঞ্চল নয়, সেখানে কিন্তু এই ধরনের তত্ত্ব সেখানে কতটা গুরুত্ব পায় বা কতটুকু মানসম্মত হয় সেটি কিন্তু প্রশ্ন থেকে যায় সেখানে। এরপর এশিয়ার দেশগুলোকে অতি গুরুত্ব প্রদান করা হয়েছে। এখানে এশিয়ার যে দেশগুলো রয়েছে সেগুলোকে কিন্তু তিনি বেশি গুরুত্ব দিয়েছেন। যেমন তিনি এখানে চীনের যে উত্থানের কথা বলেছেন একক শক্তি হিসেবে, শুধু চীনকে এখানে দেখিয়েছেন এবং ভারতকে দেখিয়েছেন। এখানে অন্যান্য রাষ্ট্র যেগুলো রয়েছে সেগুলো বিশেষ করে আমরা যদি আরাবিয়ান যে স্টেটগুলো রয়েছে সেগুলোর যে উন্নয়ন সেগুলোকে কিন্তু তিনি অগ্রাহ্য করেছেন এবং ইউরোপের যে প্রান্তিক দেশ রয়েছে ফ্রান্স, তারপর ইতালি, তাদেরকে কিন্তু অগ্রাহ্য করেছেন তিনি যখন এটি তার তত্ত্বের ব্যাখ্যা করেছেন। এবং এটি কিন্তু অবশ্যই আমরা বলতে পারি এশিয়ার দেশগুলোতে তিনি অতি গুরুত্ব প্রদান করেছেন। এশিয়ার দেশগুলোতে মানে এশিয়ার প্রান্তিক যে দেশগুলো রয়েছে সেগুলোতে তিনি অতি বেশি গুরুত্ব প্রদান করেছেন। এখানে যে অন্যান্য প্রান্তিক রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোতে অত বেশি গুরুত্ব তিনি প্রদান করেননি। এরপর প্রান্তভূমির দেশগুলোর সাথেও কিন্তু বিরোধ আমরা হতে দেখেছি, যেটি কিন্তু আমরা এই প্রান্তভূমি তত্ত্বের বড় সমালোচনা আমরা বলতেই পারি। বিশেষ করে যদি প্রান্তভূমিকে দখল করবার জন্য বা প্রান্তভূমিতে
শাসন বা আধিপত্য বিস্তারের জন্য এত বেশি প্রয়োজন মনে করতো ইউএসএ, তাহলে কিন্তু ইউএসএ বাংলাদেশকে সহযোগিতা করতো স্বাধীন হওয়ার জন্য, কারণ বাংলাদেশের সাপোর্ট তখন তারা পেত। কিন্তু যেহেতু সেটি তারা করেনি, তার মানে এখানে বিরোধ আমরা দেখছি। একইভাবে বর্তমান সময়ে যদি আমরা দেখি, চীনের সাথেও কিন্তু তাদের বিরোধ আমরা দেখছি। সুতরাং এখানে প্রান্তভূমি স্টেট হলে যে তার সাথে ভালো সম্পর্ক বজায় রেখেছে পরাশক্তিগুলো, এটি মনে হয় খুব বেশি শক্ত করে বলবার প্রয়াস আমরা রাখি না। এরপর যেহেতু আমরা এই দুটি তত্ত্ব দেখলাম, এই দুটি তত্ত্বের একটু আমরা পার্থক্য দেখব বা এদের যে কম্প্যারিজন সেটি আমরা করবার প্রচেষ্টা চালাবো। প্রথমে যদি আমরা দেখি শক্তি কেন্দ্র, হৃদভূমি তত্ত্বে যেটি ম্যাকিন্ডার দেখিয়েছেন সেটি হলো ইউরেশিয়ার কেন্দ্রভূমি, যেটিকে তিনি হার্টল্যান্ড বা পিভট এরিয়া, জিওগ্রাফিক্যাল পিভট বলেছেন। সেই অঞ্চলকে তিনি শক্তির কেন্দ্র হিসেবে দেখিয়েছেন। আর প্রান্তভূমি তত্ত্ব বা রিমল্যান্ড থিওরিতে কিন্তু স্পাইকম্যান যেটি দেখিয়েছেন সেটি, এখানেও তিনি ইউরেশিয়ার কেন্দ্রভূমিকে শক্তি হিসেবে দেখিয়েছেন, কিন্তু তার চেয়ে বেশি শক্তিশালী বা সেই অঞ্চলকে কন্ট্রোল করবার জন্য যে শক্তিশালী শক্তির দরকার, সেটিকে কিন্তু তিনি এই ইউরেশিয়ার যে প্রান্তীয় রাষ্ট্রগুলো তাদের উপরে তিনি বেশি ভর করেছেন বা বেশি প্রায়োরিটি দিয়েছেন সেখানে। এরপর বাধা যদি দেখি আমরা, চারপাশের বাধাগুলো উপেক্ষিত হয়েছে হৃদভূমি তত্ত্বে, আবার এখানে প্রান্তভূমি তত্ত্বে কিন্তু সেই বাধাগুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে। এরপর যদি আমরা দেখি যে সম্পর্ক অন্য রাষ্ট্রের সাথে সুসম্পর্ক গুরুত্ব পায়নি, এখানে হৃদভূমি তত্ত্বে যেটি সেটি কিন্তু আমরা দেখেছি যে এই হৃদভূমিকে অন্য রাষ্ট্রগুলো থেকে দূরে রাখবার প্রচেষ্টা ম্যাকিন্ডার চালিয়েছেন। আর এখানে কিন্তু আমরা যদি দেখি প্রান্তভূমি তত্ত্বে সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে বিভিন্ন রাষ্ট্র, প্রান্তভূমির যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের সাথে সুসম্পর্ক গড়ে তুলবার। অনেক সময় হয়তো অনেক রাষ্ট্রগুলোর সাথে অন্য অনেকগুলো কারণে এটি সম্ভব হয়নি, কিন্তু তারা চেষ্টা চালিয়েছে সুসম্পর্ক বজায় রাখবার। এরপর জলবায়ুর কথা যদি আমরা বলি, যে হৃদভূমি তত্ত্বে কিন্তু জলবায়ু খুব বেশি গুরুত্ব পায়নি, আর এখানে প্রান্তভূমিতে কিন্তু জলবায়ুর কথা কিন্তু স্পাইকম্যান এখানে উল্লেখ করেছেন, এবং প্রায় একই ধরনের সমভাবাপন্ন জলবায়ুর কথা তিনি উল্লেখ করেছেন। সুতরাং হৃদভূমি তত্ত্বের থেকে প্রান্তভূমির যে জলবায়ুর পার্থক্য বা জলবায়ুর ধারণাগত যে পার্থক্য সেটি কিন্তু স্পষ্ট। এরপর গুরুত্ব যদি আমরা দেখি, হৃদভূমি তত্ত্ব মাত্র কয়েকটি দেশের কাছে এটি গুরুত্ব পেয়েছিল, আর প্রান্তভূমি যেটি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বেশি গুরুত্বপূর্ণ হিসেবে আমরা দেখতে পাই। এবং এটির কারণে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যে পররাষ্ট্র নীতি বা তাদের যে প্রতিরক্ষা নীতি এবং বিশ্ব শাসনের যে নীতি, সেটিতে কিন্তু অনেক বেশি পরিবর্তন ঘটিয়েছিল। পরিশেষে আমরা যদি নৌশক্তির কথা বলি, হৃদভূমি তত্ত্বে নৌশক্তি উপেক্ষিত হয়েছে, আর এখানে প্রান্তভূমি তত্ত্বে নৌশক্তি গুরুত্ব পেয়েছে। আবার যদি আমরা চিন্তা করি যে কোন শক্তি এখানে গুরুত্ব পেয়েছে, যে হৃদভূমি তত্ত্বে আমরা দেখেছি যে স্থল যে স্থল শক্তি বা বিভিন্ন যুদ্ধের জন্য যে স্থলে যে যুদ্ধ, সেটিকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হয়েছিল হৃদভূমি তত্ত্বে। আর প্রান্তভূমি তত্ত্বে কিন্তু সেই স্থলের যে যুদ্ধ, স্থল শক্তির চেয়ে এখানে নৌশক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এখন যদি আমরা আগামী ক্লাসে কথা বলতে চাই, আগামী ক্লাসে আমরা কি কি বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি এখানে দেয়া রয়েছে। সার্ক পরিচিতি, সার্কের গঠন, সার্ক গঠনের লক্ষ্য উদ্দেশ্য, মূলত সার্ক নিয়ে আমরা কথা বলবো এবং একই সাথে আসিয়ান নিয়ে আমরা কথা বলবো। পরিশেষে তোমাদের যে বইগুলোর কথা আমি প্রতিদিনই বলি, আজকেও এই বইগুলো তোমরা ফলো করবে। আর ক্লাসে থাকবার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতার জন্য তোমাদের হয়তো আরো বেশি বিস্তারিত আলোচনা করা যেত, সেটি সম্ভব হলো না। ঠিক আছে, তোমরা আগামী ক্লাস পর্যন্ত অবশ্যই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আগামী ক্লাস করবার জন্য তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজ শেষ করছি। ধন্যবাদ।